আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি শায়াল আহমেদ লোপা। বন্ধুরা, আমাদের আজকের লাইভটি আমরা তো কখনো এরকম বলে লাইভে আসতে পারি না, হঠাৎ করেই আসি, কিন্তু আজকে একটা প্রতিদিনই এত ঘটনা ঘটে, তো আজকে মনে হলো আমরা একটা লাইভ করি। আমাদের লাইভের শিরোনাম হচ্ছে সংসদের সার্কাসে জনগণ অনুপস্থিত, রাজনীতিটা আসলে কার জন্য। আমাদের সাথে এই বিষয়ে যারা কথা বলবেন, দুজন বিশেষজ্ঞকে আমরা এনেছি। হারুন আল রশিদ, সাবেক কূটনীতিবিদ, এবং তিনি একজন লেখক, প্রবন্ধকার। হারুন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল, সাবেক ভাইস চ্যান্সেলর, সিলেট বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর আব্দুল আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আহ, হ্যাঁ, ধন্যবাদ দর্শক বিন্দুকে। আহ, হারুন ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করি, তারপর আব্দুল্লাহ আওয়াল ভাইয়ের কাছে যাব। যেটা বলছিলাম, সার্কাসের একটা সংসদের সার্কাস চলছে, আমরা সার্কাস দেখছি। একের পর এক ঘটনা প্রবাহ এবং মারামারি লেগে যাচ্ছে, একজন আরেকজনকে নিয়ে চেয়ারও উদ্ধৃত, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। ডেকোরাম তো জানিই না। আহ এই অবস্থাতে আমাদের যে শিরোনামটা আমরা দিলাম, সেখানে আসলে সমস্ত কিছু আছে, জনগণ অনুপস্থিত। আজকে একটা খুব হৃদয় বিদারক খবর আপনাদেরকে পড়ে শোনায়। সেটা হচ্ছে কুষ্টিয়ায় আস্থানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা। কথিত পীর, এটা প্রথম আলোর। আপনি খবর যখন একটা সংবাদ মাধ্যম প্রচার করে, সেখানেই কিন্তু শব্দচয়ন খুবই একটা সিগনিফিকেন্স দেয়। আপনি, আমি, সবাই আমরা জানি যারা লেখালেখির সাথে যুক্ত আছি, যে অন্যের শব্দটা আপনি কিভাবে আরেকজনের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার মতো। কিন্তু তারপরেও একজনকে পীরকে পিটিয়ে মেরে ফেলেছে। এটা হচ্ছে বাংলাদেশ। আমরা মনে করছিলাম নির্বাচনের পরে মব চলে যাবে। নির্বাচন হয়েছে, 50%-এর উপরে ভোটার ভোট দিতে পারেনি, তারপর এটা মনে করা হয়েছিল একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আপনি কি বলবেন? যে খবরটা শোনালেন যে কথিত পীর, যখন কথিত শব্দটা ওখানে লাগানো হয়, তখন কিন্তু পত্রিকাই বলে দিচ্ছে যে একে পেটানো বা মেরে ফেলা, পিটিয়ে মেরে ফেলা এইটা বৈধ। দেখুন, প্রথম আলো আহ, তো বাংলাদেশের তারা এখন 1 নম্বর পত্রিকা। তারেক রহমান এবং ইউনূসের 1 নম্বর পত্রিকা ছিল। আহ সেইখানে আর কি বলবো, এইসব জিনিস তবে এগুলো প্রত্যাশিত, বাংলাদেশে প্রত্যাশিত এই জন্য যে আপনার 2024 সালে যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেটার কি কি কুপ্রভাব বাংলাদেশে পড়বে। এবং এইটা যেমন তখন খুব পরিষ্কার হয়ে গিয়েছিল, এটা যেমন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হিসাবে চালানো হয়েছে এবং সবাই বলছে এখন যে আমরা তো অনেকে না বুঝে জয়েন করেছি। হতে পারে অনেকে না বুঝে সেখানে গেছে, কেউ গেছে কেউ যায়নি, কিন্তু এটা যে বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত ছিল, এটা যে একটা জঙ্গি উত্থান ছিল। এবং এই জঙ্গিরা বাংলাদেশ দখল করার পরে এইরকম পীরকে, কথিত পীর বা যেই হোক, যে কোনো ধরনের ধর্মগুরু বলুন বা জঙ্গিদের সাথে যাদের যায় না, সেটা আজকে পীর হচ্ছে, কথিত পীর, কালকে হবে কোনো শিল্পী, সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, লেখক, যে কেউ, আওয়ামী লীগ কর্মী, যে কেউ। কাজেই এই ধরনের একটা জিনিস প্রত্যাশিত ছিল এবং বুঝে না বুঝে যারা 2024 জঙ্গি উত্থানে সহযোগী হয়েছে, তারা কিন্তু আজকে সবাই বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশ গত 2 বছরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে গেছে, বাংলাদেশের আজকের যে পরিণতি, এটা এটার জন্য তাদের কিন্তু প্রত্যেককে, বুঝে হোক না বুঝে হোক, সে দায়ভারটা বহন করতে হচ্ছে। এবং এটা এক সময় গিয়ে অত্যন্ত আপনার কি বলবো, এক ধরনের কালমিনেশনে পৌঁছবে, একটা গন্তব্যে পৌঁছবে। তখন এই ধরনের যারা 24 জঙ্গি সহযোগী হয়েছিল, শুধু জঙ্গিরা না, সমর্থকরা না, এই সহযোগীদেরকেও এইটার জন্য কিন্তু মূল্য দিতে হবে। এটা এটা কিন্তু দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। এই যে একটা নির্বাচন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে, এবং আওয়ামী লীগের সমর্থক প্রত্যক্ষ পরোক্ষ আছে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং জেল ভর্তি
4 লাখের উপরে শোনা যায় যে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক, শিল্পী, সাহিত্যিক। কিন্তু আইন করে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। ইভেন আমি শুনতে পাচ্ছি যে যারা ওই যে সোশ্যাল মিডিয়াতেও নিয়ে আওয়ামী লীগের কোনো কিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কিছু পোস্ট করা যাবে না, নানা ধরনের এমবার্গো তারা ওইটার মধ্যে দিয়েছে এবং এর ইমপ্লিমেন্ট হবে। অনেকে ওটা নিয়ে চিন্তাও করছে। এর মধ্যে আপনি বললেন যে আমি আওয়ামী লীগে জয়েন করলাম। একটা এটা অনেকটা আমার কাছে মেসেজটা এরকম আসলো যে আপনি নিজে নিজেই জয়েন করলেন, মানুষ নিজে নিজেই স্বপ্রণোদিত হয়ে জয়েন করে। কিন্তু আমার কাছে মনে হলো যে আপনি একজন সাবেক কূটনীতিবিদ, আপনি হয়তো সমর্থন থাকতে পারে একটা সরকারের বা একটা মতদর্শের, কিন্তু আপনি কোনো রাজনৈতিক দল করার কথা না। কিন্তু এটা বোধহয় আপনি প্রতিবাদ স্বরূপ আপনি এটাকে জয়েন করলেন এবং প্রচুর মানুষ এটাকে সাধুবাদ জানালো। আরো অনেকে বলা শুরু করলো আমরাও জয়েন করলাম, আমরা আওয়ামী লীগ। আপনি এই ক্যাম্পেইন এবং এই যে একটা মানে বিএনপি জামাত এদের যে একটা রাজনীতি চলছে এর মাঝখানে আপনি কিভাবে দেখছেন যে আসলে এই নিষিদ্ধ হওয়ার আইনিভাবে নিষিদ্ধ হওয়ার পরে কয়েকটা দিন কেটে গেল, আওয়ামী লীগকে আপনি কিরকম দেখছেন, যে আওয়ামী লীগে আপনি জয়েন করলেন? কি দেখছেন আপনি? সবটাই কি সোশ্যাল মিডিয়া বেসড নাকি? দেখুন, আওয়ামী লীগ সম্পর্কে তো নেতিবাচক অনেক কিছু বলা যায়, তাই না? জি, এবং ব্যক্তিগতভাবে আমি অনেক সমালোচনা করেছি আওয়ামী লীগের বিভিন্নভাবে। জি, তবে আমি এই মুহূর্তে যেই জিনিসটা বলবো, দেখুন, আমার যেটা স্টাডি, বাংলাদেশের আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের আপনার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে অধঃপতন আজকে, যেটা আসলে যে কোনো চোখ প্রাণ খোলা সম্পন্ন মানুষের কাছে কিন্তু খুবই দৃশ্যমান। এবং আমাদের অঞ্চলের এবং বাংলাদেশের যে জটিল ভূরাজনৈতিক আপনার পরিস্থিতি, এবং যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লেগেছিল, এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা কিছু বলেছিলেন, গত 1.5-2 বছরে আমার নিজেরও দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যে প্রতিটা দিন যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা ইজ মোর কারেক্ট দেন মানে ইয়েস্টারডে, এইরকম মনে হচ্ছে। অর্থাৎ আজকে উনি অনেক আরেকটু শুদ্ধ, কালকে আরেকটু শুদ্ধ। এই গত 1.5-2 বছর কিন্তু আমি এইভাবে আমার কাছে প্রতিটা জিনিস উঠে আসছে। সেই দিক থেকে আমি মনে করি যে আহ শেখ হাসিনা সম্পর্কে আমরা যখন অনেক সময় ক্ষোভ থেকে, অনেক সময় মনে করেন যে ভালোবাসা থেকেও আমরা সমালোচনা করি, কিন্তু আজকে আমার যেই অনুভবটা, এইটা কিন্তু প্রতিদিন পরিপক্ক হচ্ছে যে না, সবকিছুতে কিন্তু শেখ হাসিনাই কিন্তু সঠিক। এবং তার যে দেশপ্রেমের অবস্থান থেকে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনোটা প্রতিটা অবস্থানেরই কিন্তু প্রতিদিন তার যৌক্তিকতা বাড়ছে। এই অবস্থায় শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না, অনেক সময় সিদ্ধান্ত আমরা যেটাকে সিদ্ধান্তহীনতা মনে করছি, এই ব্যুরোক্রেসিতে একটা 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 আপনার একটা একটা এটা একটা আমাদের এক কলিগ শুনিয়েছে। বাট জিনিসটা হলো যে এক 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 আমাদের এক ফরেন সেক্রেটারির কাছে তার ডাইরেক্টর এই অনেকগুলো ফাইল সই করতে হয়, তো তা আপনি প্রতিদিন 10টা ফাইল নিয়ে যায়, 10টা সই হয়, একটা সই হয় না, ফিরে আসে। এইভাবে 4-5 দিন ফিরে আসে, আর উনি ওই ফাইলটাকে উপরেই দেন, মানে ওই ডাইরেক্টর যাতে ফাইলটা ফরেন সেক্রেটারি সই করে পাঠায় এইরকম এইরকম উপরে দেয়, তারপরও ফরেন সেক্রেটারি সেটা সই করেন। কয়েকদিন পরে এই এই ওই ডাইরেক্টরকে উনি ডেকেছেন যে তুমি তো দেখছো যে এই ফাইলটা আমি সই করি না, তোমার কি ধারণা আমি এটা দেখি না? তুমি প্রতিদিন এটা উপরে দাও কেন? যাই হোক, ওইখানে উনি ধমক টমক দিয়ে যেটা বলেছেন যে নট গিভিং ডিসিশন ইজ অলসো এ ডিসিশন। আমি এটা আমার আন্দাজ থেকে বলছি, আমি আমি যেটা বলতে চাচ্ছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 2 বছরে আমি প্রতিদিন দেখছি যে উনি উনি কারেক্ট ছিলেন, বরঞ্চ আমরা আমাদের আজকে আমাদের চিন্তা ভাবনাকে আর সেই সেই চিন্তা ভাবনার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হচ্ছি। সুতরাং এই অবস্থায় আসলে আমি যেখানে দেখছি যে প্রতিটা ক্ষেত্রে শেখ হাসিনা সঠিক, আওয়ামী লীগ নিয়ে ওনার যে উনি যে এখন নিশ্চুপ আছেন বা উনি যা বলছেন সেখানে আসলে আম, সেটাকে আমি খুব এই মুহূর্তে আমি মনে করি না যে হয়তো আপনার 6 মাস আগে যেভাবে সেটাকে দেখেছি, 3 মাস আগে সেভাবে কিছু বলার সাহস আমি কিন্তু আর পাচ্ছি না। আমার মনে হয় শেখ হাসিনার প্রতি আস্থা রাখাটাই আসলে আমাদের একটা বড় চ্যালেঞ্জ এবং কাজ। অধৈর্য হওয়াটার চেয়েও এটাই গুরুত্বপূর্ণ মনে হয়। এটা কিন্তু একটা খুব ভালো কথা বললেন যে শেখ হাসিনার প্রতি আস্থা রেখে একটু আমার মনে হয় যে আমাদের মানে আওয়ামী লীগের একটু অপেক্ষা করা উচিত এবং তার নির্দেশনা মেনেই কাজ করা উচিত, এবং ধৈর্যটাই বোধহয় এই মুহূর্তে বোধহয় একটা আওয়ামী লীগের ধৈর্যের ফেস চলছে, যতটা ধৈর্য ধরা যায়। তাই তো, হারুন ভাই? আমি মনে করি যে শেখ হাসিনার উপর আস্থা হারানোর কোনো ঘটনা ঘটেনি, জি। বরঞ্চ ওনার উপর আস্থা আপনার বৃদ্ধি পাওয়া, আস্থা গভীরতর হওয়া, হওয়ার অনেক অনেক কারণ আছে। কারণ হলো যে আপনি দেখেন মার্কিনিরা যেভাবে বাংলাদেশকে ধরেছিল, হুম। আজকে যে জায়গায় বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সবাই মিলে, সেই আপনার 24-এ জঙ্গি কোয়ালিশনের সবাই মিলে, সেখানে কেউ কি এখন আর বলতে পারবে যে শেখ হাসিনার দেশপ্রেম বা তার তার যে তার সাধ্যে হয়তো ছিল না, কিন্তু তার সিদ্ধান্ত যে পথে তিনি অটল ছিলেন সেটাতে কি কোনো ভুল ছিল? আমি তো কোনো ভুল খুঁজে পাই না। আমি হ্যাঁ, কোনো ভুল খুঁজে এখন পাই না। অন্য দৃষ্টিভঙ্গিতে যে যাওয়া যেত, সেটা সেই তর্ক আমি এখন তুলবো না, কিন্তু চূড়ান্ত ভাবে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কোনো ভুল কিছু করেননি। মানে উনি উনি আমরা যেটা ভাবি তা না, ওনার জন্য বিষয়গুলো অনেক বেশি জটিল ছিল এবং সেটা উনি একজন রাষ্ট্রনায়কের মতোই সামলেছেন। অনেক ধন্যবাদ, আসবো আপনার কাছে। আওয়াল ভাই, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? ধন্যবাদ লোপা এবং আমাদের দৃষ্টিকোণ 71 চ্যানেলের দর্শক বিন্দুকে, আপনারা যারা আমাদের কথা শুনছেন। আমরা জানি দেশ একটা ক্রান্তি লগ্নে চলছে এবং এই ক্রান্তি লগ্নের জন্য আমাদের দেশের যেমন কিছু কিছু দল, কিছু কিছু জনগোষ্ঠী এবং কিছু কিছু মানে আমরা যদি বলি খোলামেলা ভাবে আর্মির একটা অংশ, সব মিলে বিদেশি ষড়যন্ত্র, সবকিছু মিলেই কিন্তু আজকের আমাদের এই অবস্থা। আজকে যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেসিস্ট বলে, আমি সবসময় কথা বলছি যে ইউনূসের যে 18 মাসের শাসন, এটা কি এর চেয়ে ভালো ছিল? এর চেয়ে অনেক বড় ধরনের ফেসিস্ট এটা। শুধু তাই না, আমরা যদি হয়তো একটু অতীতে যাই, 2001 থেকে 2006 সালের শাসন যদি দেখি, বিএনপি যারা আজকে ক্ষমতায় আছে তাদের শাসনও কিন্তু এর চেয়ে আরো অনেক কঠিন এবং দুর্বিষহ ছিল। সুতরাং এই যে আমাদের একটি এই যে ফেসিস্ট আজকেও বলে, আজকেও সংসদে প্রতিদিনই এই কথাটা উচ্চারণ হচ্ছে, তার কারণ হলো এটি একটি নেগেটিভ, এটি একটি নেগেটিভ নেগেটিভ তৈরি করেছে জাস্ট আওয়ামী লীগকে জাস্ট হেয় করার জন্য, মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য, মুক্তিযুদ্ধের ধারণা বাহনা বাহকগুলাকে হেয় করার জন্য এই ফেসিস্ট এই নেগেটিভটা তৈরি করা হয়েছে। আমি মনে করি বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, বর্তমান সংসদে আজকের যে হেডিং, এই সংসদটা আজকে এটা একটা দুর্ভাগ্য যে এই সংসদে শুধু স্বাধীনতা বিরোধীরা, বিরোধী দলের আসনই না, যেখানে সরকারি দল, যে সংসদে যারা যুদ্ধাপরাধী হিসাবে যাদেরকে দণ্ডিত করা হয়েছে, তারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, তাদেরকে সরকারি দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শোক প্রস্তাব আনা হয়। একই সাথে এই যে স্ববিরোধী কেন সরকার সংসদটাকে সার্কাসের উদাহরণ মানে হেডিং আনা হয়েছে, এর যৌক্তিকতা হইল এই সরকারি দল বলছে আমরা 71কে ধারণ করি, 71 সবার আগে। আবার সেই সরকারি দলের চিফ হবেই সংসদে বিল আনে যে যারা 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 মানে যারা যারা কি যুদ্ধ অপরাধী তাদের শোক প্রস্তাবের জন্য। কাল কি একটা অর্ডিন্যান্স পাস হয়েছে যেখানে
সহযোগী হিসাবে জামাত, মুসলিম লীগ এবং নেজাম ইসলামকে সহযোগী হিসাবে মুক্তিযুদ্ধ একটা বিল পাশ করছে, তারা ছিল সহযোগী। এই এই যে দ্বিচারিতা, এই যে কন্ট্রাডিক্টরি, এইটি হলো বর্তমান সংসদের একটা সার্কাসের নমুনা। অর্থাৎ কোনো জিনিসই কোনো ধরনের নিয়ম মাফিক চলছে না, যার যার মতো করে যার যার খুশি সেভাবে এখানে আইন পাশ করছে, আইন তৈরি করছে। এইটি একটা মহান জাতি সংসদের, যে সংসদ একটি 30 লক্ষ শহীদের বিনিময়ে যে সংসদ, যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধান, সেই সংসদকে এখন একটা সার্কাসে পরিণত করতেছে এই সমস্ত স্ববিরোধী আইন প্রয়োগ, আইনের মাধ্যমে। দেশে আজকে জ্বালানি সংকট, দেশে আজকে হামের জন্য লোক মারা যাচ্ছে, প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, দেশের অর্থনৈতিক সংকট, এই নিয়ে সংসদে এই 2 মাসে 1.5 মাসে একদিন আলোচনা করার কোনো দেখি নাই। এই সংসদ ব্যস্ত আছে কিভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করা যায়, কিভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা যায়, কিভাবে বঙ্গবন্ধুকে হেয় করা যায়। এই সংসদ ব্যস্ত আছে। যারা নাকি আজকে স্পিকারই সংসদে বলছেন যে একজন সাংসদকে বলছেন এটা 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 শাহবাগ নয়, শাহবাগ স্কোয়ার চত্বর নয়, এটা পার্লামেন্ট। এই এই যে বিএনপি এই যে স্পিকারের কথা বললেন, কেন বললেন? তাদেরও মনে রাখা উচিত বিএনপি কিন্তু এক সময় আমরা দেখেছি 91 থেকে 96 থেকে 2001 সালে, পরবর্তী সময় 2009 থেকে তারাও কিন্তু সংসদকে এইভাবে কুলুষিত করেছিল, তারাও কিন্তু স্পিকারের দিকে ফাইল ছুড়ে নিয়ে গেছিল। সুতরাং তাদের শিষ্যরা, তাদের উত্তরসূরিরা এখন এই আচরণ করার পরে তারা যেহেতু সরকারে, তাদের লাগে এখন তারা তাদেরকে ধমক দিচ্ছে, না এটা 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 শাহবাগের চত্বর নয়। কিন্তু আপনারাও তো সেদিন এইগুলাই করেছিলেন এবং তার উত্তরসূরি আপনারা সেটা করছেন। এই জন্য আমি বলবো যে বাংলাদেশের সংসদ, বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এটি এরকম একটি অবস্থায় দেশকে নিয়ে যাচ্ছে যেখানে জাস্ট এখানে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং আরব অপশক্তি, আন্তর্জাতিক কিছু অপশক্তি এটাকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাকের মতন অবস্থা প্রায় করে ফেলছে এবং এটাকে পার্মানেন্ট রূপ দেওয়ার জন্য আজকে সংসদে নাটক করছে বিরোধী দল, সরকারি দল একে অপরকে ওয়াকআউট করে। আর আবার স্পিকার বলেন যে সংসদ সুন্দরভাবে চলছে, কত সুন্দরভাবে চলছে, নাটকের মাধ্যমে চলছে। এখানে নাটকের রিহার্সাল হচ্ছে সংসদে। এই সংসদকে যেভাবে অপমান করা হচ্ছে তার জন্য আমি এটার জন্য ধিক্কার জানাই। এটা জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি মনে করব যে এই সংসদকে কার্যকর করতে হইলে, গণতন্ত্রের চর্চা করতে হইলে আওয়ামী লীগের উপর যে ব্যান আছে যে কার্যকরতে, এটাকে অনতিবিলম্বে এটি তুলে দিতে হবে। গণতান্ত্রিক চর্চা, দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার সুযোগ করে দিতে হবে। তা না হইলে এই সংসদ যে এই যে সার্কাসের সংসদ, যে কোনো সময় কিন্তু এই সংসদে ধস নামতে পারে। এটাও কিন্তু সরকারি দলকে চিন্তা করতে হবে। আসবো আপনার কাছে। আচ্ছা হারুন ভাই, আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগলো, যেটা আওয়াল ভাই মেনশন করলেন, এই বিষয়টা আপনার কাছেও জানতে চাই। একে ধারে শোক প্রস্তাব আনছে যুদ্ধাপরাধীদের জন্য, আরেক দিক দিয়ে বিএনপির সহযোগী হিসেবে দল জামায়াত ইসলাম, তারা এখন বিরোধী। তারপরে তারা জামাতকে পাকিস্তান বাহিনীর মানে দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকায় বিল পাশ হয়ে গেল জামুকার থেকে। এই যে না, আবার এদিক দিয়ে তার আগে আবার আওয়ামী লীগকে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, তাকে নিষিদ্ধ করে দেওয়া হলো, কার্যক্রম আইন করা হলো। বিএনপির এই যে একটা খেলা, মনে হচ্ছে যেন খুব মানে দাবার চেস বোর্ডের মতো তারা গুটিগুলা দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে জামাত তো তাদের সহযোগী, তাদের বন্ধু, এই যে জামাতের এই বিলটা পাশ করলো, আপনার কি মনে হয় এটা কি জামাতকে ইয়া রাখার জন্য, যে ইন ফিউচারে যদি দরকার হয় তাহলে করব, আওয়ামী লীগের সাথে এক ধরনের ইয়া, জামাতের সাথে আরেক ধরনের
থ্রেড বা মানে রাজনৈতিক কৌশল, আপনি বিএনপির এই খেলাটা ধরতে পারেন কি করছে তারা? সেখানে একটা মাত্র বিষয় অনুপস্থিত, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ এবং তাদের সুবিধা, তাদের প্রয়োজন। আপনি কিভাবে দেখেন বিএনপির এই কি কৌশলে আগাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছেন, কিন্তু পেয়েছিলেন বলবো, ওকে, সুযোগটা এখন হাতছাড়া উনি করে ফেলেছেন না কি করেন সেটা একটু দেখতে হবে, সময় তো খুব বেশি কেন যায়নি। ঐতিহাসিক সুযোগ মনে হলো? ঐতিহাসিক সুযোগ হলো, দেখুন, আমাদের কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এইটা বোধহয় ওনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু তিনি এইবারে যে কাম ব্যাক করেছেন সেখানে আসলে এটা ওনার দ্বিতীয় অ্যাচিভমেন্ট, বা এটা এটা আসলে প্রাইমারি অ্যাচিভমেন্ট না। ওনার প্রাইমারি অ্যাচিভমেন্ট হলো 21শে আগস্ট গ্রেনেড হামলা 2004 সালে। সেই গ্রেনেড হামলায় যেই অপরাধ সংগঠিত হয়েছিল, সেই অপরাধে উনি আদালতে যে শাস্তি পেয়েছিলেন, এবং সেখান থেকে উনি যে পুরো আপনি বেরোয় আসলেন, এইটাই ওনার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল। অর্থাৎ এইরকম একটা অপরাধ সংগঠিত হওয়ার পরে একজন মানুষ সেখান থেকে বের হয়ে আসতে পারে, এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে উনি বের হয়ে এসেছেন। অর্থাৎ ইউনূসের রাজনৈতিক সিদ্ধান্তে, যেভাবে হোক রাষ্ট্রের একটা রাজনৈতিক সিদ্ধান্তে এই যে উনি বের হয়ে আসলেন, এই জিনিসটা ওনার ওনার জীবদ্দশায় টিকবে কিনা সেটা টেকসই করার ছিল ওনার সবচেয়ে বড় প্রথম কাজ। ওকে, আমরা কিন্তু সেইটাকেও খেয়াল করছি না, এবং সেইটা যদি উনি টেকসই করতে হয়, এবং যদি উনি ওনার অতীতের অভিজ্ঞতা থেকে কিছু শেখেন, সেটা যদি পজিটিভ শেখেন, যে বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী একটা অবস্থান নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের একটা অবস্থান নিয়ে উনি মুক্তিযুদ্ধের অন্যান্য শক্তি আওয়ামী লীগ বা তাদের সাথে এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা কায়েম করবেন, সেখানে একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কায়েম হতে পারত, যেটা 1991 সালে বা এরশাদ আন্দোলনের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটা একটা রাজনৈতিক অবস্থা কায়েম হবে, যেটা 1992 সালে শুরু হয় আপনার ইয়ের মাধ্যমে, ওই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে না, আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকারে ফিরে গিয়ে পরবর্তীতে যে 2 জোট বা 3 জোটের একটা রূপরেখা ছিল সেটা বাস্তবায়ন হয় নাই। এর পরবর্তীতে দেখা গেছে যে বেগম খালেদা জিয়া এইটা প্রথম ভুলটা উনি করলেন, একেবারে ঐতিহাসিক ভুল, নির্বাচনী ব্যবস্থাকে করাপ্ট করে সেটা মাগুরার উপনির্বাচন, আমাদের সবার এটা মনে আছে। পরবর্তীতে আপনি দেখবেন তারপরে তো গেল, আবার 2001-এ তারা ক্ষমতায় আসলেন। 2001 থেকে 2006 পর্যন্ত আমরা যেটা দেখলাম, হাওয়া ভবন ইত্যাদি তো আছে, তার সাথে দেখলাম যে এই বিএনপি দলটা, যেটা নিজেরা বলে যে তারা একটা মধ্যমপন্থী দল, অর্থাৎ মওদুদ আহমেদ সাহেব যেটা বলতেন যে সেন্টার রাইট, হ্যাঁ, তারা একটা সেন্টার রাইট মুক্তিযুদ্ধপন্থী দল। যদিও মুক্তিযুদ্ধপন্থী দল ততক্ষণ বলা যাবে না যতক্ষণ না 72-এর সংবিধানের 4 মূলতন্ত্র মূল যে 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 কি বলে যে প্রিন্সিপাল ছিল সেগুলোকে অ্যাকসেপ্ট মূলনীতি। করছে। যাই হোক, সেই কথা বাদ দেন, মধ্যপন্থী হিসাবে সেটা তাদের থাকলো না। 2001 থেকে 2006 পর্যন্ত তারা পরিচিত হয়ে গেলেন পুরোপুরি একটা ডানপন্থী, আপনার জামাত এবং জঙ্গি প্রভাবিত দল। সেখান থেকে আমরা দেখলাম যে তারেক রহমান যেটা করেছেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে করেছেন বা কিভাবে করেছেন সেটা বড় কথা নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান তখন সরকার এবং বিএনপির ডিফ্যাক্টো পরিচালক। এই অবস্থায় আওয়ামী লীগের নেতৃত্বকে উড়িয়ে দেওয়ার জন্য আপনার 21শে আগস্ট গ্রেনেড হামলাটা হলো, যার কারণে আর আসলে আওয়ামী লীগের থেকে ফিজিক্যালি বিএনপির সাথে আপনার কোনো ধরনের সমঝোতা করার আর কোনো সুযোগ কিন্তু তারেক রহমান তখন রাখেন নাই। যার পরবর্তীতে আমরা অনেক অনেক আসলে সেই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গড়িয়েছে। এখন সেইখান থেকে তারেক রহমান সাহেব তো 17 বছর বিদেশে বসবাস করছেন, বাংলাদেশ থেকে নির্বাসিত ছিলেন। বাংলাদেশে ওনাকেও যেটা আপনার 1/11-র সময় ওনাকে ফিজিক্যালি যে মারধর করা হয়েছে বলে বলা হয়, সেটা অবশ্য অন্যায়, আমি সেটাকে কোনোভাবে সাপোর্ট করি না কাউকেই। আপনার যখন আপনি কারো গায়ে হাত তুলতে হয়, তখন কিন্তু একটা নৈতিক পরাজয় হয় যে যে গায়ে হাতটা তোলে। সুতরাং গায়ে হাত তোলা আসলে কখনো কোনো সমস্যা না।
কিন্তু এর মধ্য দিয়ে একটা প্রত্যাশা করা যেতে পারতো, আমি এভাবে বলবো। আমি প্রত্যাশাটা আমি করি, কারণ আমি একজন ভালো চাই, সবার ভালো, মানে ভালো চাওয়াটা তো আসলে একটা 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 আপনার অভ্যাসে পরিণত করা উচিত সবার। সেই দিক থেকে তারেক রহমান যদি সেই পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারতেন, যেটা তিনি তার বেশভূষায় কিছুটা দেখাচ্ছেন, তাহলে উনি আবার সেই মুক্তিযুদ্ধের কথা ওনারা বলেন, যেটা আপনার প্রশ্নে আছে যে মুক্তিযুদ্ধ বা ইত্যাদি নিয়ে, সেক্ষেত্রে তারা যদি আবার আওয়ামী লীগের সাথে একটা দ্বিদলীয় ব্যবস্থায় যেত, সেইটাকে তারেক রহমানের প্রজ্ঞা হিসাবে দেখতাম। এবং এই অবস্থায় গেলে কিন্তু উনি 21শে আগস্টের গ্রেনেড হামলায় আইনগতভাবে যতটা জড়িয়েছেন, শাস্তি হিসাবে যতটা জড়িয়েছেন, কিংবা নৈতিকভাবে যতটা জড়িয়েছেন, সেটার একটা রাজনৈতিক সীমা কিন্তু হয়ে যেত। আমরা যে যাই বলি না কেন, এইভাবে কিন্তু হয়। সেদিকে কিন্তু তারেক রহমান যান নাই। তারেক রহমান গেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। অর্থাৎ উনি ওই ওনার পুরনো দায়গুলাকে উনি ওটার সিগনিফিকেন্সটাও বুঝতে পারছেন না। বর্তমানে উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন, উনি সেটাকে রাষ্ট্র ক্ষমতার দৃষ্টিতে দেখছেন যে এই ক্ষমতা বোধহয় চিরস্থায়ী হলো। কিন্তু আমি যে কথা বারবার বলি, ইতিহাসের শক্তি এবং সভ্যতার শক্তি তারেক রহমানের সাথে না থাকাতে এই এই শক্তিটা আওয়ামী লীগের সাথে থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতাটাকে টেকসই করতে পারে নাই। তারেক রহমান আরো অনেক আগেই ফেল করবে। সেই দৃষ্টিতে কিন্তু তারেক রহমানের, আপনি যে দুটা সিদ্ধান্তের কথা বললেন, জামাতকেও একটু দিচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এটা হলো এই রাজনৈতিক দল হিসাবে বিএনপির বা নেতা হিসাবে তারেক রহমানের যে সংকীর্ণতা, অর্থাৎ এখানে সংকীর্ণতার কথাটা ছোট হয়ে যায়, অর্থাৎ ওরা যে কোনো প্রজ্ঞা অর্জন করেননি সেটার স্বাক্ষর বহন করে। এবং যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র চালাতে হলে সেখানে যদি আপনার দূরদর্শিতা, প্রজ্ঞার অভাব থাকে, কিভাবে একের পর এক সরকারগুলো পড়ে এবং কিভাবে সবাই জঙ্গিদের কাছে হেনস্থা হয়, এটার একাধিক উদাহরণ তৈরি হয়ে গেছে। এবং ভবিষ্যতে আমরা সেই সাইকেলটাই আবার দেখতে পাবো। অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনি ঠিকই বলেছেন যে তারেক রহমানের, কিন্তু তারেক রহমানের কাছ থেকে আসলে আমি পার্সোনালি যদি বলেন, আমার কাছে মনে হয়েছে এগুলাই করবে, এটাই আমার কাছে মনে হয়েছে। আমি লাস্টে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো, আমি একদম শেষের দিকে আহ, আওয়াল ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জেনে আসি। আচ্ছা আওয়াল ভাই, এই যে বাংলাদেশে প্রতিনিয়ত আহ, বাচ্চারা স্কুলে শুনেছি পড়াশোনা সেরকম হচ্ছে না, চিকিৎসা অবস্থা, স্বাস্থ্য তো বুঝতেই পারছেন, চাষিরা আলু চাষিদের তো ভিডিও আপনার ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা সেক্টর ভগ্নদশা। আজকে শুনলাম মানে তেল তো নেই, জ্বালানি। এই অবস্থাতে তারেক রহমান সরকারকে আপনি কত দূর দেখতে পান? এই সরকারটা আসলে আপনার কি মনে হয়? আমরা কিন্তু সবসময় একটা কথা বলে আসছি যে আমাদের যখন ইনুস সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু মানুষ অস্থির হয়ে গেছিল। এটা কিন্তু অপ্রিয় সত্য। এইভাবে দেশ প্রতিটা সেক্টর এভাবে ধ্বংসের দিকে যাচ্ছিল, যার জন্য মানুষ কিন্তু অস্থির হয়ে গেছিল। ইভেন আওয়ামী লীগকে বাদ দিয়েও ইলেকশনের করার জন্য কিন্তু একটা পর্যায়ে মানুষ নিয়েছে, ঠিক আছে যা হোক, আমরা অন্তত ইনুস সরকার থেকে বাঁচি, ইনুস থেকে মুক্তি পাই। এখন ইনুস থেকে মুক্তি পাওয়ার পরে এই 2 মাসে দেখা যাচ্ছে ইনুসের যে কার্যক্রমগুলা ছিল, যার জন্য মানুষ অতিষ্ঠ, এটা শুধু শিক্ষা না, অর্থনীতি, স্বাস্থ্য, প্রতিটা সেক্টরে, মব সন্ত্রাস, সবকিছু, সেখান থেকে এই 2 মাসে উন্নতর তো কোনো লক্ষণ কোনো সেক্টরে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। তাহলে তো মানুষ এখন ইনুস সরকারের নাই, আমি যা দেখতেছি আলাপ করলে দেশের মধ্যে ইনুস সরকারের নাই, এই সরকারের মধ্যে 2 মাসের মধ্যেই কিন্তু মানুষের মধ্যে আবার অসন্তোষ গুলা দানা বাঁধছে। যে এখন এই বিএনপি সরকার আসার পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র শিক্ষক ছিলাম দীর্ঘ অনেক বছর, সেখানে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে 4 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা আমার সবাই আমার ছাত্র এবং তারা আমার কলিগ ছিল এক সময়। আমি এইটা, তাহলে কি হবে, তাহলে কি হবে? এবং ওই এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখন যে নিয়মগুলা করছে, যে প্রাইমারিতে কি করছে, যে লটারি সিস্টেম তুলে দিয়েছে। কেন লটারি সিস্টেম তুলে দিয়েছে? যে যেটা আওয়ামী লীগ সরকার করছে, এই জন্য তুলে দিছে। এখন যে লটারি সিস্টেম তুললো কি জন্য, এটার কি সুবিধা, এটার জন্য কোনো
কোনো কারোর সাথে আলাপ করছে, কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে? কিছুই না। তাদের মন হইলো এটা আওয়ামী লীগ করছে, তুলে দিল। এইভাবে কিন্তু এখন অনলাইনে কয়েকদিন শুনলাম যে অনলাইনে ক্লাস নেবে। এমনিতে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, করোনার সময় ক্লাস নেওয়ার জন্য আজকে যে ছেলেদের দুরবস্থা, এটা অনলাইনে ক্লাসের জন্য দায়ী। কারণ ক্লাসে গেলে একটা সামাজিকতা থাকে, ডাইরেক্ট থাকে। অনলাইনে করতে বাসার থেকে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার থেকে আরম্ভ করে কোনো ব্যবস্থাই তো ইউনূস সরকারের চলমান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য বর্তমান সরকার একটা উদ্যোগও নেয় নাই। শুধু কোনো ক্ষেত্রে নেয় নাই, বরং ইউনূস সরকারের থেকে কিছু কিছু ক্ষেত্রে 1 ডিগ্রি উপরে। কোনটা উপরে? যেমন আওয়ামী লীগের যে নিষিদ্ধ কার্যক্রম, এটা ছিল একটা সাময়িক আদেশ, অধ্যাদেশ। এটাকে ওনারা পার্মানেন্টলি আইন করলো। অর্থাৎ এটা একদিকে তার পিতা যেমন জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের জন্য যে মুস্তাক যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স ছিল, সেটা যদি আইনে পরিণত না করতো তাহলে সেদিন এটা শেষ হয়ে যেত। তার পিতা জিয়াউর রহমান এটাকে আইনেতে পরিণত করে জাতির জন্য একটা কলঙ্ক, ইতিহাসের একটা কলঙ্ক রচিত করে দিয়ে গেছিল। তার সুযোগ্য পুত্র সে আরেকটা কলঙ্ক জাতির জন্য করে দিয়ে গেল পার্লামেন্টে আওয়ামী লীগের নিষিদ্ধের বিল পাশ করে। সুতরাং এই কলঙ্ক কিভাবে বাংলাদেশের আরো অনেক জিনিস হবে সংসদে, যা দেখতেছে আলামত। কিন্তু আমি এই জন্য মনে করি যে ইউনূসকে সরাইয়া মানুষ যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আবার এরকম একটা সময় আসবে যখন 6 মাস গেছে ইলেকশনে, ইউনূস আসার পরে কিন্তু 2-3 মাস মানুষ একেবারে মনে হয়েছে যে ফিরিস্তা আসছে, মহামানব আসছে, দেশকে বাঁচাই দিবে। 3-4 মাস পরে কিন্তু মানুষের স্বপ্ন বন্ধ হওয়া শুরু হয়েছে, এবং 6 মাসের পরে মানুষ অস্থির হয়ে গেছে কখন মুক্তি পাবো। আমি দেখতেছি বিএনপি সরকার আসার পর মানুষের যে আশার আলো হয়েছিল সেটা ফিকে হয়ে যাচ্ছে। এখন সময়ের অপেক্ষা, যদি এখান থেকে বিএনপি সংশোধন না হয়, যদি সংশোধন হওয়ার লক্ষণ দেখা যায় না, যদি কোনো ধরনের কোনো বিশেষ তাদের প্রতি কোনো বিশেষ নজর, আমি বলবো যে মহান আল্লাহ থেকেও যদি কোনো বিশেষ সুনজর আসে, তাহলে তো অন্য কথা। নতুবা আমি যা দেখতেছি যে এখন আবার কিন্তু মানুষ বলা শুরু করবে যে বিএনপি থেকে কবে মুক্ত পাবো, এই বলা কিন্তু শুরু হয়ে যাবে আমার মনে হয় কয়েকদিনের মধ্যে। এটি আমার এই ব্যাপারে বক্তব্য। অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন করব হারুন ভাইকে। আমি একটু ইনডেপথ জানতে চাই আপনার কাছে এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় আপনি এটা ভালো করে অবজার্ভ করেন। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে একটা কি হৃদয় বিদারক ভিডিও, যে একটা কুকুরকে পা বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হলো, মানুষকে মেরে ফেলছে, মানুষকে পিটিয়ে পিটিয়ে মারছে, মাদ্রাসায় শিক্ষকরা যে হুজুররা মারছে ভয়ঙ্কর ভাবে, মানে নির্মম। কারো প্রতি কোনো, না পশু, না মানুষ, না বৃদ্ধ, না আবাল, না শিক্ষক, কারো প্রতি কোনো রেসপেক্ট নাই। এই যে একটা মনস্তত্ত্ব, এটা কেমন করে আমরা হলাম? কিন্তু আমরা তো খুব মানবিক একটা জনগোষ্ঠী ছিলাম। হারুন ভাই, আমরা কবে মানবিক জনগোষ্ঠী ছিলাম সেটা আমি ঠিক বলতে পারবো না খুব বিশুদ্ধভাবে। আমার কাছে মনে হয়েছে আমরা বরাবরই নিষ্ঠুর, আবেগপ্রবণ, এবং আমাদের মধ্যে এখন আপনি যেগুলো উদাহরণ দিলেন, সেই কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া, কিংবা আপনার মাদ্রাসায় আমরা যেটা দেখি, আবার গতকাল বা পরশু একটা ঘটনা ঘটেছে যে বোধহয় সমকামী নামে কিছু মানুষ আপনার ওইখানে জড়ো হয়েছিল, ট্রান্সজেন্ডাররা, মানে বিদ্যার। হুজুররা গিয়ে ওদেরকে মেরেছে, যারা মূলত সমকামী না হলেও একই কার্যক্রম করে নিজেদের মধ্যে। তো তো এই যে আপনার নিষ্ঠুরতা চারিদিকে এত বেড়েছে, এটা কিন্তু জঙ্গিবাদ থেকে এসছে। জঙ্গিবাদ হলো আপনার নিষ্ঠুরতার একটা খনি। আপনি ওকে। জঙ্গিবাদের বলিটাই হলো যে আপনার মানবিকতা। সেইখানে আপনি দেখবেন জঙ্গিবাদরা, ইসলামিক জঙ্গিরা আপনি দেখবেন যখন বোমা মারে, সে কিন্তু আপনার সেই বোমার আঘাতে শিশু বা নিরীহ মানুষ মারা গেল কিনা এটা কিন্তু তার চিন্তা থাকে না, কারণ তার কাছে ওই প্রাণের কিন্তু আলাদা কোনো মূল্য নাই। তার ডগমা বা তার তার যে আপনার বিশ্বাস, সেটা প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু দায়ী। এবং নিষ্ঠুরতা যদি সেটার হয়, নিষ্ঠুরতাটাকে সে জায়েজ মনে করে। অর্থাৎ
নিষ্ঠুরতা ছাড়া জঙ্গিবাদ চলতে পারে না। আমরা তো জঙ্গিবাদের কাছে আপনার একেবারে রাষ্ট্রীয়ভাবে আত্মসমর্পণ করেছি 2024 সালের জুলাই আগস্ট মাসে। তারপরে আপনারা আপনার মানে আমাদের কিছু কিছু মানুষ যারা জঙ্গি উত্থানকালে লালবদর হয়েছিল, বিশেষ করে আপনার যারা উদার মুক্ত চিন্তার অধিকারী বা উদার যাদেরকে আমরা মনে করি আর কি, তারা এখন হাহুতাশ করছে যে এটা এই বাংলাদেশ দেখার জন্য তো আমি লালবদর হইনি। আসলে ওইখানে তাদের ভুলটা যে তারা যেভাবেই হোক, ভুল করে হোক অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপর রাগ করে হোক, এটাও বলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনেক ব্যত্যয়ের মধ্যে একটা ছিল যে বাংলাদেশে যারা উদার চিন্তা করতে পারে, যাদেরকে নাস্তিক ট্যাগ দিয়ে খুন করে ফেলা জায়েজ করে ফেলেছিল, তাদেরকে কিন্তু সেই সরকার কিন্তু নিরাপত্তা দেয়নি। একদম না, পালিয়ে যাওয়াটাও যে কি কঠিন ছিল, মেরেও তো ফেলেছে প্রচুর। নিরাপত্তা দেওয়ার মানে এই নয় যে আপনার কম ক্ষতিকর সরকারের উপর প্রতিশোধ নিয়ে একটা অতি ক্ষতিকর জিনিসকে আপনার আমদানি করবে, হ্যাঁ, সেটাও তো হয় না আসলে। সেটাও সঠিক নয় আর কি। তো সব মিলে আপনি আজকে বাংলাদেশে যা দেখছেন এটাই তো হওয়া উচিত ছিল, এবং এটা আরো হবে। বরঞ্চ তার জন্য মানসিকভাবে বাংলাদেশের মানুষের প্রস্তুতি নেওয়া দরকার আছে। আচ্ছা, হারুন ভাই, এটা আমি শেষ একদমই, আপনি তো কূটনীতিবিদ, আপনি তো একটা দেশে ছিলেন, বিভিন্ন দেশের কালচার দেখছেন। আমাদের দেশের মানুষের যে মনস্তত্ত্ব, সেটা পাশের দেশের ভারতেও কিন্তু নাই। তো আপনি আপনি যে ইসলামিক দেশগুলো, তারা কি এই ধরনের মানসিকতা মধ্যে তাদের তরুণ সমাজ কি চলে, নাকি না তাদের আসলে তারা বাইরে প্রডিউস করে জঙ্গিবাদ, কিন্তু নিজের দেশকে তারা সেফ সিকিউর রাখে, এরকম কি? বিশ্বের বেশিরভাগ মুসলমান দেশ আর জঙ্গিবাদ প্রডিউস বা আপনার রপ্তানি করে না, মানে প্রডিউস এবং এক্সপোর্ট এটা এটা তারা মোটামুটি সবাই বন্ধ করে দিয়েছে, পাকিস্তান ছাড়া। আফগানিস্তান তো অফিসিয়ালি একটা জঙ্গি রাষ্ট্র, আর বাংলাদেশ হলো যে সেমি অফিসিয়ালি বলতে পারেন, অথবা বলতে পারেন আনঅফিসিয়ালি একটা জঙ্গি রাষ্ট্র। এই তিনটা রাষ্ট্র ছাড়া বর্তমানে আর কোনো রাষ্ট্র নাই যারা, আর ইরানের শাসক গোষ্ঠী চরমপন্থী, সেটা একটা ভিন্ন ইকুয়েশন, সেটা শিয়া জঙ্গিবাদের সাথে জড়িত, ওইদিকে যাচ্ছি না। তারা এখন বিপদে আছে। আমি অনেক ইরানের বিরুদ্ধে কথাবার্তা বলছি, মানুষ পছন্দ করে না, কারণ হলো যে আমিও ওরা বলি, তো বিপদগ্রস্ত। স্টিল বলি। তো সেদিক থেকে দেখেন তিনটা দেশ হলো জঙ্গি উৎপাদন করে, জঙ্গি রপ্তানি করে: বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এর বাইরে কিন্তু কোনো মুসলমান দেশ কিন্তু জঙ্গি জঙ্গি উৎপাদিত হয় সেখানে স্বয়ংক্রিয়ভাবে কিছু কিছু, কেউ কিন্তু রপ্তানি করেন। এবং এবং তারা সব সচেতন আছে। প্রতিটা রাষ্ট্র, আপনি যে রাষ্ট্রের নাম বলেন, সৌদি আরবের নাম নিতে পারেন, মিশরের নাম নিতে পারেন, যে কোনো রাষ্ট্র, তারা এটা সচেতন আছে যে এই জঙ্গিবাদ যেন এখানে প্রডিউস না হয় এবং আমরা যেন এক্সপোর্ট না করি। সুতরাং এবং আরেকটা জিনিস আপনি যেটা জানতে চেয়েছেন, তার আর একটা উত্তর হলো, আমি যতগুলো মুসলমান দেশ, আমি দুটা মুসলমান দেশে চাকরি করেছি, মিশর এবং মরক্কো। মরক্কো। আরো 4-5টা মুসলমান দেশ ভ্রমণ করেছি, সেখানে যে যে সৌদি আরব করিনি, বাট ইউএই, কাতার, কুয়েত, এই রাষ্ট্রগুলা, এরা কেউ কিন্তু বাংলাদেশে যে ঘৃণাটা বিদ্যমান হিন্দুদের প্রতি, ভারতের প্রতি, এই ঘৃণা কিন্তু অন্য কোনো দেশের মুসলমানের মধ্যে নাই। মানে এইভাবে আপনার একেবারে সংঘবদ্ধভাবে শুধু মিথ্যা দিয়ে ঘৃণা উৎপাদন করা, কারণ এই ঘৃণাটা হলো ওদের মুক্তিযুদ্ধের পক্ষে ব্যবহার করার একমাত্র অস্ত্র ভারতের বিরুদ্ধে। আবার ভারতও কিন্তু এটা বুঝতে পারে না। আবার সামগ্রিকভাবে ভারত উপমহাদেশের মানুষের আপনার ইয়ের মধ্যে সেটা শুধু বাঙালি না, আমি দেখছি যে পুরো ভারতবর্ষের মানুষের মানসিকতার একটা মিল হলো যে এরা অত্যন্ত সংকীর্ণ, হিংসা বিদ্বেষ পরায়ণ, পরস্পর পরস্পরকে পছন্দ করে না, কেউ কারো একটু উন্নতি পছন্দ করে না। এটা শুধু বাংলাদেশের জন্য তা না, আমার কাছে মনে হচ্ছে পুরো ভারতবর্ষেই কম বেশ, কোথাও কম কোথাও বেশি। আমরা যেমন ওই জেলার লোককে বলি যে এরা অত খারাপ, আমার জেলা ভালো, ওইভাবে সব মিলে হলো যে আমাদের এই অংশটার মানুষের চিন্তা ভাবনা, প্রগতিশীলদেরও চিন্তা সেইভাবে পরিস্ফুটিত হয়নি। আর ধর্মান্ধতাও দুই দিক থেকে গেড়ে বসেছে, হিন্দু ধর্মের দিক থেকে, মুসলমান ধর্মের দিক থেকে, সব দিক থেকে। ফলে মোটা দাগে আপনার যে মানসিক বিকাশ ভারতবর্ষের মানুষের হওয়ার দরকার ছিল, সেটা হয়নি। আর তার মধ্যে যে এই বেঙ্গলের একটা রেনিসান্সের মাধ্যমে আপনার যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ওই আমলটায় যে একটা আপনার শিল্প সংস্কৃতি এবং চিন্তায় যে অগ্রগতি সাধিত হয়েছিল, যার কারণে
আপনার একটা কথা আমরা শুনি না, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস ইন Things টুমরো। তো এই tomorrow. জিনিসটা বের হয়ে এসেছিল, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে ইসলামিক মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে ঢুকে এখন বাঙালিরা হলো যে রেস্ট অফ দ্য ইন্ডিয়া যেটা আজকে ভাবে, বাঙালিরা সেটা কালকেও ভাবার সুযোগ পাবে না, অর্থাৎ আগামীকাল। অর্থাৎ পুরো জিনিসটা পরিবর্তিত হয়ে গেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর যদি আংশিক ভাবে দেই, তাহলে যদি আবার প্রশ্ন করেন তাহলে বাকিটা হয়তো দিতে পারবো। না, তার মানে আপনি বলতে আমি আপনার কথাতে যেটা বুঝলাম, আসলে জঙ্গিবাদী আমরা যেমন আগে বলতাম যে মুসলিম ব্রাদারহুডের কিছু রাষ্ট্র যেগুলোকে নিয়ে, আসলে কোনো রাষ্ট্রই এখন আর জঙ্গিবাদ নিজেদের দেশেও একদমই তারা খুব ভালো করে এটাকে প্রতিহত করে বা খেয়াল রাখে যেন যেন জঙ্গিবাদে উত্থান না হয়, প্রডিউস করার তো প্রশ্ন নয়, এক্সেপ্ট আফগানিস্তান তো একদম স্বীকৃত, পাকিস্তান এবং অধিক মুসলিম বসবাস যেহেতু বাংলাদেশে, যদিও এখনো সাংবিধানিকভাবে আমরা সেকুলার রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র নই, ইসলামিক রাষ্ট্র নই, কিন্তু আমরাও নিজেরা সেমি প্রডিউসার হিসেবে প্রোডাকশন আমাদের দেশেও জঙ্গিবাদ চলছে। আপনার কি মনে এখানে আরেকটা জিনিস হয়? একটু যদি বলি, জঙ্গিবাদের দিক থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি, পাকিস্তান এতটা আক্রান্ত না কিন্তু জঙ্গিবাদ দ্বারা। ওকে। দুঃখের বিষয় যে পাকিস্তানকে আমরা উঠতে বসতে অপছন্দ করতে চাই, তারাও কিঞ্চিত জঙ্গিবাদের প্রভাব থেকে আমাদের চেয়ে কম কম প্রভাবযুক্ত বর্তমানে। ভয়ঙ্কর কথা বললেন, এটা একটা জঙ্গিবাদ পাকিস্তান। আচ্ছা, এই এই যে এই গোষ্ঠীটা কি, এটা কি মাদ্রাসা শিক্ষার জন্য হয়েছে? এটা একটা কারণ। মাদ্রাসা শিক্ষা এবং আপনার আমরা যে আপনার এই যে আপনার একেবারে গাছের পোনার মতো মানুষ বৃদ্ধি করেছি, জনসংখ্যার আপনার নিয়ন্ত্রণ নাই একটা হয়। রাষ্ট্রে আপনি এত মানুষ বৃদ্ধি করেছেন, তাদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা কিন্তু সেভাবে ছিল না, ফলে বড় একটা অংশ মাদ্রাসা শিক্ষায় নিয়ে গেছে। আর একটা কারণ হলো যে আপনার সেটাও কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ থেকে। প্রতিটা মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়ন করার সহজ পথ হলো আপনার দুর্নীতি, এবং দুর্নীতি করলে আবার বেহেশতে যাওয়ার জন্য দরকার ধর্ম। এইভাবে দুর্নীতি ধর্ম, দুর্নীতি ধর্ম, এইভাবে মানে একটা ভিসাস সার্কেল হিসাবে এটা বেড়েছে, যার কারণে বাংলাদেশ বিশেষ করে জনসংখ্যা বিস্ফোরণের কারণে এবং জনসংখ্যার জন্য সত্যিকারের ব্যবস্থা থাকা না থাকাতে এই জঙ্গিবাদ এতটা এখানে আপনার গেড়ে বসেছে। জনসংখ্যা এবং শিক্ষা ব্যবস্থা, আপনি বলছেন দুর্নীতি, ধর্ম, ধর্ম। এবং মানুষের বিস্ফোরণ আপনার, তার তো দুর্নীতি করা ছাড়া তো এই দেশের বেশি, আপনি দেখেন কোন সেক্টরে কেউ কিন্তু দুর্নীতি না করে, যে যাই করুক, তাকে কিছুটা চুরি করা, কিছুটা মিথ্যা কথা বলা, এটা ছাড়া এই দেশের মানে রাষ্ট্রটাতে জীবন ধারণই অসম্ভব হয়ে গেছে। কারণ হলো আপনার অর্থ এত কম, সম্পদ এত কম, মানুষ এত বেশি, যে দুর্নীতি করতে পারে না সে দুর্নীতির মানসিকতা তৈরি করছে, ফলে তার আশ্রয় হয়ে গেছে ধর্ম। এই একটা ভিসাস সার্কেলের মধ্যে এটা ভাঙ্গার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, দুইটা জায়গায় আঘাত করতে হবে, হয় শিক্ষা ক্ষেত্রে, না হলে জনসংখ্যা কমাতে হবে। জনসংখ্যা কমাতে না পারুন, শিক্ষা জায়গায় আঘাত করুন, এটা যদি না করা যায়, এই চক্রের যে 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 পড়েছে বাংলাদেশ, হ্যাঁ। এটা থেকে আপনি বাংলাদেশকে বের করে আনার আর কোনো মানে সহজ পথ আছে বলে আমার মনে হচ্ছে না আর কি। অনেক ধন্যবাদ হারুন ভাই, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা শেষের দিকে শুরু করলাম, এটাই হয়তো শুরু করতে হতো। তো আমরা দেখি একদিন পট করে আমরা দুই একদিনের মধ্যে আবার বসে যাব, মানে দুর্নীতি, আমাদের জঙ্গিবাদী উত্থান, শিক্ষা এবং জনসংখ্যার আধিক্য, এটা নিয়ে কথা বলা যায় কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। আওয়াল ভাই, আপনি কি কিছু যুক্ত করতে চান? আমি একটু যেটি বলবো যে আমাদের এই জঙ্গিবাদের জন্য আমি শুধু এটুকুই বলবো যে জঙ্গিবাদের উত্থানের জন্য জনসংখ্যা যেমন একটা সমস্যা, আমি মনে করি শিক্ষা ব্যবস্থাটাকে এবং আমাদের সামাজিক শিক্ষা ব্যবস্থা একটা বড় জিনিস, এবং আমাদের সামাজিক জিনিসটাও কিন্তু এই যে আমরা ওয়াজ গুলা, আমি এটাকে কেন ওয়াজের কথাটা আনলাম না পানে পাচ্ছে, এইভাবে যে একবারে ওয়াজের যেভাবে বাংলাদেশকে কিন্তু একটা গ্র্যাপ করে ফেলতেছে এই বিগত ইভেন আওয়ামী লীগ সরকার থেকে আরম্ভ করে আগের থেকে চলছে, এই ওয়াজ গুলা হেলিকপ্টারে যায় যায় মানুষকে যেভাবে ওয়াজের মধ্যে উস্কানি দিচ্ছে, এইগুলা কিন্তু মানুষের এই বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষ কিন্তু এই ওয়াজ গুলাকে টাকা পয়সা খরচ করে চাঁদা দিয়ে ওয়াজে আসে, আসার পরে সেখান থেকে যে বাণীগুলা হুজুররা দেয়, এই সমস্ত উগ্রবাদী কথা,
এই কথাও কিন্তু মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, একটা মানে ধর্মের প্রতি একটা ধর্মান্ধতার সৃষ্টি করে। এবং ওইখানে আরেকটা জিনিস কিন্তু শিক্ষা দেওয়া ওয়াজের গোলাতের পরে, সেটা হলো কি, নারীদের প্রতি একটা বিদ্বেষ ছড়ানো হয় খুব পরিকল্পিতভাবে, নারী শিক্ষা ব্যবস্থার উপর, নারীদের চলন চালনের উপর। আরেকটা খুব সূক্ষ্মভাবে দেয়, সেটা হলো এই হিন্দুদের প্রতি ইনডাইরেক্টলি কিন্তু ওই ওয়াজের মধ্যে কিন্তু এই মানে অন্যদের জাত মানে বিধর্মী কথা বলেই হিন্দুদের প্রতি একটা আক্রোশ ওখানে তৈরি করা হয়। সুতরাং এই ব্যবস্থাগুলো, এই জন্য বলি সামাজিক, আমি কিন্তু সামাজিকের মধ্যে আমার ওয়াজ একটা এরকম জিনিস যে মানুষকে এইভাবে প্রিভেন্ট করা যাবে না। সেগুলো কিন্তু সরকারি পর্যায়ে এগুলা কিন্তু সিস্টেম করা দরকার, যে এইভাবে ইসলামের ধর্মে কোথাও টাকা পয়সা নিয়ে ওয়াজে হুজুররা যে যায়, আমার কাছে টাকা চাইছিলেন এক বড় হুজুর আমার এলাকায়। আমি বললাম যে আমাকে একটা হাদিস বলেন যে কোথায় টাকা দিয়া হুজুরকে আনা হয়। আমার যদি হাদিস বলতে পারেন, দেখাইতে পারেন, কোরআনে হোক আর আমরা সহিহ হাদিস দেখাইতে পারেন, হুজুর আপনাকে এখনই টাকা দেব, কোনো অসুবিধা নাই। হুজুর ধানাই বানাই করে চলে গেলেন। সুতরাং এই জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল দিতে হবে। এর খেয়ালের আগে আমি মনে করব যে বাংলাদেশের যে অবস্থাগুলো যেভাবে উত্থান হচ্ছে, জঙ্গিবাদ সহ সাম্প্রদায়িক শক্তি যেভাবে উত্থান হচ্ছে, সেটাকে থামাইতে হইলে আমি মনে করি আমাদের সেকুলার রাজনীতি, যেটাকে কেউ পছন্দ করুক বা না করুক, এইটা ধীরে ধীরে আমাদেরকে একটা 20 বছরের প্ল্যান নিতে হবে, যে আমরা আস্তে আস্তে একবারে প্রাইমারি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের বিদ্বেষ পূর্ণ যে রাজনীতির সামাজিক ব্যবস্থা, এইটার থেকে উত্তরণের জন্য সামাজিক কাঠামো এবং শিক্ষা কাঠামো গড়ে উঠতে হবে। এই বলে আমি আবার সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর নতুন প্রজন্মকে আমি বলে যাব, সবসময় বলি, যারা শিক্ষার্থী সহ সবাই, তোমরা অনেকেই তোমাদের ভুল বুঝতে পারছো। তোমরা, আমি মনে করি এখনো ভুল যারা থাকবে তাদেরকে অনুরোধ করব, তোমরা ৭১কে ধারণ করো। তোমরা জঙ্গিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা সেকুলার, যেটা সত্যি, তোমার ধর্মের প্রতি অনুরাগ থাক, কিন্তু ধর্মের প্রতি আসক্ত হইয়া একটা সাম্প্রদায়িক উগ্রবাদের দিকে তো তোমরা দীক্ষা না হও। এর জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, তোমরা শিক্ষা, নতুন সমাজ গড়ার জন্য, নতুন শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য, নতুন সামাজিক কাঠামো গড়ার জন্য তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা সেই দিকে ধাবিত হবা, দেশকে উদ্ধার করবা, সমাজকে গঠন করবা, জাতিকে উদ্ধার করবা। এটি তোমাদের প্রতি আমার বিনীত আহ্বান। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ আমার ভাই, অনেক ধন্যবাদ হারুন ভাই। আমিও যেটা যুক্ত করতে চাই, ওয়াজের সাথে সাথে ওয়াজের যতটা আধিক্য হয়েছে, আমাদের সংস্কৃতি, কালচার, খেলাধুলা, কৃষ্টি, আমাদের পুঁথি, পালা, জারি, শাড়ি, এগুলো সব বন্ধ হয়ে গেছিল। এগুলো বন্ধ, এই যে এখন দেখেন মঙ্গল শোভাযাত্রার নাম, মঙ্গল নাম নিয়ে সমস্যা। তো আমাদের চিন্তার খাতকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের বহুমুখী শিক্ষা যেমন শুরু করেছিল, তেমনি একমুখী একটা ধর্মীয় চিন্তার দিকে জেনারেশন টু জেনারেশন আমাদেরকে ধাবিত করে দেওয়া হয়েছিল। সেটা আসলে সকল রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দল, একটা উদারপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগের সময়ও যথেষ্টভাবে বিস্তার ঘটেছে, আমরা দেখেছি। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এটাই আমাদের চরম মূল্য দিতে হচ্ছে আজকের দিনে। আপনারা বললেন শিক্ষানীতির কথা, আপনারা বললেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা, কিন্তু বর্তমানে যে সরকার দেখতে পাচ্ছি এবং বিরোধী দল দেখতে পাচ্ছি, আমি অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে খুব একটা আশা করতে পারছি না আমাদের প্রগতিশীল রাজনৈতিক দলটিকেই, মুক্তিযুদ্ধের আদর্শের যে নেতৃত্ব দানকারী দলটিকে যেখানে নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আইন করে নিষিদ্ধ করা হলো। আশা করি আগামী সময়টা অনেক কঠিন সময় যাবে, কিন্তু আমরা এই কঠিন সময় পার করে উঠতে পারবো। শুধু দর্শক, আমাদের ডক্টর আব্দুল আওয়াল এবং হারুন আল রশিদ কূটনীতিবিদ, লেখক এবং খুব ভালো ক্রিটিক উনি একজন। ওনারা দুজনই, ওনারা যেটা বললেন আশা করি আপনারা বুঝতে পারছেন। তরুণ প্রজন্মকে বলি, চলুন দেশটাকে ভালোবাসি এবং একটু উদার হই। একটু উদারপন্থী হলে সবাইকে নিয়ে কালেকটিভলি আমরা থাকতে পারবো, যেটা আসলে আমরা যারা 3জন আছি, আমরা কিন্তু ওই বাতাবরণে বেরিয়ে উঠেছি এবং আমরা আমাদের দেশটাকে ভালোবেসে এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনারা তো সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। মানুষ
পশু পাখি গাছপালা সবার দিকে খেয়াল রাখবেন, যত্ন নেবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। আপনাদের জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।